আসসালামু আলাইকুম, জাকির এসএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নগদান বই নিয়ে আলোচনা করব। নগদান বই তিন ধরনের হয়ে থাকে: এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া। তিন ঘোড়াটা যদি বুঝে যান তাহলে এক ঘোড়া দু ঘোড়া আপনারা পারবেন। আর শুধুমাত্র ইন্টারমিডিয়েটে উঠলে আপনার এক্সট্রা একটা নগদান থাকে, সেটা হচ্ছে খুচরা নগদান। ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, খেয়াল করুন, এখন সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের তিন ঘোড়া নগদান বইয়ে দুইটা পাশ আছে, একটা ডেবিট পাশ, একটা ক্রেডিট পাশ। ডেবিট পাশে 60 ঘর, ক্রেডিট পাশে 60 ঘর, সেম ঘরগুলোই। খেয়াল করুন, ডেবিট পাশে কি কি আছে: তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠার, নগদ, ব্যাংক বাট্টা। এই পাশে জাস্ট চেঞ্জ কোনগুলো: এখানে ছিল প্রাপ্তি, এখানে হচ্ছে প্রদান। এখানে ছিল রসিদ নং, এখানে হচ্ছে ভাউচার নং, আর বাকি সব সেম। আচ্ছা, ডেবিট পাস মানে হচ্ছে আমার নগদ আর ব্যাংক যদি টাকা বাড়ে তাহলে আমরা ডেবিট পাশে বসাবো, আর নগদ আর ব্যাংক যদি কমে যায় তাহলে ক্রেডিট পাশে বসাবো। যে কোনো এন্ট্রির মাধ্যমে আমরা যদি দেখি নগদ আর ব্যাংক আমার বেড়ে গেছে, তাহলে আমরা সেগুলো ডেবিট পাশে বসাবো। আর যদি দেখি নগদ আর ব্যাংক কমে গেছে, তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো। আচ্ছা, প্রথম এন্ট্রি খেয়াল করি। নগদ 45,000 টাকা এবং ব্যাংক জমা 25,000 টাকা। এভাবে যদি থাকে তাহলে আমরা প্রথম এন্ট্রি ডেবিট পাশে বসাবো। কিভাবে? ব্যালেন্স বিডি বলে, এটা মুখস্থ ধরে রাখেন। ব্যালেন্স বিডি বলে আমার হাতে কত আছে নগদ 45,000 টাকা, আর ব্যাংক জমা কত আছে 25,000 টাকা। এখানে একটু চেঞ্জ আসে, সেটা হচ্ছে ব্যাংক জমা না থেকে অনেক সময় ব্যাংক জমাতিরিক্ত থাকে, অথবা ব্যাংক ওডি, ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাংক জমা না থেকে জমাতিরিক্ত থাকতে পারে। তো ওইটা থাকলে আমরা ব্যাংকের টাকাটা ক্রেডিট পাশে বসাবো। ওই নামই দিব, ব্যালেন্স বিডি বলে ব্যাংকের টাকা ক্রেডিট পাশে বসাবো। কখন? যখন ব্যাংক জমাতিরিক্ত থাকবে। ঠিক আছে, আর জমাতিরিক্ত না থাকলে আমরা সবসময় ডেবিট পাশে বসিয়ে দিব দুইটা। আচ্ছা, প্রথম এন্ট্রিতে আর একটা চেঞ্জ থাকে, সেটা হচ্ছে নগদ এত টাকা এবং ব্যাংক জমা এত টাকা নিয়ে ব্যবসা শুরু। যদি ব্যবসা শুরু করা হলো এটা বলা থাকে, তাহলে আমরা ব্যালেন্স বিডি না বলে মূলধন হিসাব দিব। এই তো। 5 নাম্বারটা পড়ি। জনির নিকট চেকে পণ্য বিক্রয়। আচ্ছা, আমি বিক্রি করলাম কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে, অর্থাৎ বিক্রি করে চেক পেলাম। তাহলে চেক যেহেতু পাওয়া গেল, তার মানে কি আমার ব্যাংক বাড়বে। আর আমরা কি বলছি প্রথমেই, আমার ব্যাংক আর নগদ বাড়লে ডেবিট পাশে বসাবো, ব্যাংক আর নগদ কমলে ক্রেডিট পাশে বসাবো। যেহেতু আমার চেক পেলাম, আমার চেক বেড়ে গেল, ব্যাংক বেড়ে গেল, তাহলে আমরা এটা ডেবিট পাশে বসাবো। এখানে দুইটা পক্ষ কি? বিক্রয় আর ব্যাংক। ঠিক আছে, ব্যাংক আর বিক্রয়। তাহলে ব্যাংক যেহেতু বাড়বে, ব্যাংকের ঘরে বাড়াবো। কত তারিখ? 5 তারিখ, 5,000। এই যে 5 তারিখ, ব্যাংকের ঘরে 5,000 টাকা বসিয়ে দিলাম। তো অপোজিট নাম দিয়ে বসাবো। আমরা খতিয়ান যেভাবে করছি এটা এইভাবেই, অপোজিট নাম। অপোজিট নাম কি ছিল? বিক্রয়, বিক্রয় হিসাব। আচ্ছা, 5 নাম্বার গেল। 9 নাম্বারে আসি। ব্যাংক হতে উত্তোলন। এখানে কিন্তু মালিক কর্তৃক নাই বা ব্যক্তিগত নাই। মালিক কর্তৃক বা ব্যক্তিগত থাকলে আমরা উত্তোলন একটা পক্ষ আনবো। যেহেতু এখানে মালিক কর্তৃক বা ব্যক্তিগত নাই, তার মানে বুঝতে হবে আমাদের ব্যবসায়ের জন্য আমরা ব্যাংক থেকে উঠালাম। তাহলে আমার নগদ টাকা বাড়বে, ব্যাংক কমবে। এটাকে বলে কন্ট্রা এন্ট্রি। যে এন্ট্রিটা দুই পাশে যাবে, নগদ হয়তো নগদ বাড়বে ব্যাংক কমবে, অথবা ব্যাংক কমবে নগদ বাড়বে, এরকম। ব্যাংকে জমা আর ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা এন্ট্রি কন্ট্রা হয়। তো এন্ট্রিটা কিভাবে দিব? ব্যাংক থেকে উত্তোলন, যেহেতু ব্যাংক থেকে উঠালাম, আমার কি বাড়লো? আমার নগদ টাকা ক্যাশ বেড়ে গেল। ঠিক আছে, আর বাড়লে আমরা ডেবিট পাশে বসাই। তো ডেবিট পাশে 9 তারিখ দেখেন, নগদ টাকা আমরা আগে টাকাটা বাড়াবো, তারপর নাম লিখবো। যেহেতু নগদ বেড়ে গেল 8,000, এই যে নগদের ঘরে 8,000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে, উল্টা নাম বসায়, উল্টা নাম দিব, ব্যাংক হিসাব। আর এটা সি কেন দেওয়া? এটা হলো কন্ট্রা এন্ট্রি, এই জন্য সি। ইংলিশেও দিতে পারেন সি, আবার অথবা বাংলাও লেখা যায়। আচ্ছা, তো নগদ বেড়ে গেল, নগদের ঘরে বসিয়ে দিলাম। আবার আমি এই টাকাটা কি ব্যাংক থেকে উঠালাম, তাহলে ব্যাংক কমে গেছে। তাহলে আমরা ব্যাংক কমাবো, 9 তারিখ দিয়ে কমালে আমরা এই পাশে বসাবো। এই যে 9 তারিখ, এই যে ব্যাংকের ঘরে টাকাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, টাকা বসানো মানেই হচ্ছে কমানো। ক্রেডিট পাশে টাকা বসানো মানেই কমানো, ব্র্যাকেট দেওয়া লাগবে না। আচ্ছা, তো 8,000 বসিয়ে দিলাম ব্যাংকের ঘরে, ব্যাংক কমে গেছে। উল্টা নাম কি? নগদান। এটা যেহেতু দুই পাশে গেল, এটা কন্ট্রা এন্ট্রি, সি। খতিয়ান পৃষ্ঠার ঘরে সি দিয়ে দিবেন। আচ্ছা, 12 নম্বর এন্ট্রি। সাদিয়াকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 9,800 টাকা নগদে পরিশোধ। অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি মানে কি? শোধবাদ। অর্থাৎ সাদিয়া টাকা পাবে কত? 10,000। তো তাকে পরিশোধ করা হলো কত? 9,800। 200 টাকা ছাড়, বাট্টা। তো যেহেতু পরিশোধ করা হলো, তাহলে আমার টাকা কমে যাবে। আর আমরা জানি কমে গেলে আমরা ক্রেডিট পাশে বসাই। যেহেতু টাকা কমে গেছে, নগদের ঘরে বসাবো। 12 নাম্বার। তো এটা আমরা নামও দিতে পারি, অথবা পাওনাদার অথবা প্রদেয় হিসাবও দিতে পারি। তো 12 নাম্বার, এই যে 12 নাম্বার পাওনাদারের হিসাব। তো আমি তাকে টাকা পরিশোধ করলাম কত? 9,800। 9,800 নগদের ঘরে কমিয়ে দিলাম, আর 200 টাকা হচ্ছে ছাড়। কোত্থেকে আসলো? 10,000 থেকে 9,800 মাইনাস। আচ্ছা, 15 নাম্বার। মালিক কর্তৃক নগদ উত্তোলন 3,000 টাকা। মালিক ব্যবসা হতে নগদ টাকা উঠায় ফেলছে, তাহলে ব্যবসার টাকা কমে গেছে।
তাহলে উত্তোলন বললে আমরা নগদ টাকা কমায় দিব, ঠিক আছে। 15 নম্বর এন্ট্রি, এই দেখেন 15 নম্বর এন্ট্রি, নগদ কমে গেছে, নগদের ঘরে বসিয়ে দিলাম, ক্রেডিট পাশে যেহেতু কমে গেছে, নাম হচ্ছে কি উত্তোলন, অপোজিট নাম। 17 নম্বর, পরিমণির নিকট 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি, অর্থাৎ একজনের কাছ থেকে পাবো কত 7,000, পেলাম কত 6,500, বাকি 500 টাকা বাট্টা। তো যত টাকা পেলাম তত টাকা বাড়াবো, যেহেতু নগদে পেলাম, যেহেতু চেক নাই তার মানে কি নগদে পেলাম, তাহলে যদি টাকা পাই তাহলে আমার বাড়ে, আর বাড়লে আমরা ডেবিট পাশে বসাই। তাহলে 17 নাম্বার, এই যে 17 নাম্বার, কাউকে যদি পরিশোধ করি তাহলে আমরা নাম দিব পাওনাদার, আর কারো কাছ থেকে যদি পাই তাহলে নাম দিব দেনাদার অথবা প্রাপ্য। তো তার কাছে পেলাম কত 6,500, এই যে 6,500 নগদের ঘরে বসিয়ে দিলাম, আর ছাড় ছিল কত 7,000 পেতাম, পেলাম কত 6,500, তাহলে 500 টাকা ছাড় ছিল, বাট্টা বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর 20 নাম্বার, আবিরের কাছ থেকে পণ্য ক্রয়। দেখুন, ক্রয় বিক্রয়ের সময় যদি নাম থাকে তাহলে সেটা বাকিতে হয়, যদি ব্যাংক অথবা নগদ না থাকে। দেখেন, আবিরের কাছ থেকে পণ্য ক্রয়, এখানে কোনো নগদও নাই, চেকও নাই, তার মানে কি শুধু নাম আছেন, ক্রয় বিক্রয়ের সময় নাম আছে, নাম থাকলে বাকি, আর বাকি এন্ট্রি নগদানে আসে না। তারপরেরটা, ব্যাংকে জমা দেওয়া হলো। একটু আগে আমরা বলছি কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে দুইটা, নগদ আর ব্যাংক, যেটা পক্ষ হবে আর কি, হয়তো নগদ বাড়বে ব্যাংক কমবে, ব্যাংক বাড়বে নগদ কমবে, এরকম। তো এই যে এই এন্ট্রিতেও সেম, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে কি জমা দিলাম, টাকা জমা দিলাম, তাহলে ব্যাংক বাড়বে, তো বাড়লে আমরা ডেবিট পাশে বসাই। 22 নাম্বার, এই যে 22 তারিখ, এই যে ব্যাংক বাড়বে, ব্যাংকে জমা দিলাম, ব্যাংক বেড়ে গেছে, উল্টা নাম দিলাম নগদান, কন্ট্রা এন্ট্রি সি। তো ব্যাংকে কি জমা দিলাম, টাকা জমা দিলাম, টাকা কমে গেছে, আমার আবার কমাতে হবে নগদ টাকা, তাহলে এই যে নগদ টাকা নগদের ঘরে 6,000 কমিয়ে দিলাম, উল্টা নাম ব্যাংক হিসাব, এটাকে বলে কন্ট্রা এন্ট্রি সি। তো আমরা শিখলাম কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুইটা, ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এই দুইটা কন্ট্রা এন্ট্রি হয়, দুই পাশে যায়। আচ্ছা, 25 নাম্বার, চেকে বেতন প্রদান 3,000। আপনি চেকে বেতন প্রদান করছেন, অর্থাৎ কি চেক পেলে ব্যাংক বাড়ে আর চেক দিলে ব্যাংক কমে, যেহেতু আমি বেতন প্রদান করলাম ব্যাংক কমে গেছে আমার, তাহলে বেতন বলে আমরা ব্যাংক কমায় দিব 25 তারিখ, এই যে 25 তারিখ বেতন বলে আমরা এই যে ব্যাংকের ঘরে টাকাটা বসিয়ে দিলাম, ঠিক আছে। ক্রেডিট পাশে বসানো মানেই কমানো। আবার এবং সেম তারিখে নগদে ভাড়া প্রদান করলাম, নগদ টাকা 2,000, নগদ টাকা কমে যাবে, ভাড়া হিসাব বলে 2,000 কমে যাবে। তারপর 28 নাম্বার, ব্যাংক সুদ মঞ্জুর, অর্থাৎ ব্যাংক আমাদের সুদ দিবে, ঠিক আছে। তাহলে আমাদের কোথায় দিবে, আমরা হাতে এসে দিয়ে যাবে না, আমার অ্যাকাউন্টেই জমা হবে, তাহলে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে, তাহলে ব্যাংকে বাড়বে, তাহলে ব্যাংক সুদ বলে এই যে ব্যাংক সুদ বলে বাড়িয়ে দিলাম ব্যাংকের ঘরে 500 টাকা। আর ব্যাংক সুদ চার্জ, হ্যাঁ, ব্যাংক চার্জ মানে ব্যাংক কেটে নেয়, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তো চার্জ, ব্যাংক চার্জ বলে আবার ব্যাংক কমে গেছে, এর জন্য 100 টাকা কমিয়ে দিলাম। এই ছিল 3 ঘর নগদান। আরও অনেক এন্ট্রি থাকে, প্র্যাকটিস করবেন বেশি করে, যদি কোনো এন্ট্রিতে প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখেন ক্যালকুলেশনগুলো। তো আমরা নগদে সবসময় নগদের ডেবিট পাস বড় হয়, এটা নিয়ম, আপনার কাছে 10 টাকা থাকলে সর্বোচ্চ 10 টাকায় খরচ করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। তো আমার নগদের যোগ, প্রথমে কি করব, নগদে যোগ করব, এটা যোগফল কত হয়েছে 59,500। তো এই যোগফল, আমার নগদ এত টাকা হাতে আছে, এখন আমি দেখব নগদ আমার কতটুকু খরচ হয়েছে। তো এই যোগফল, হাতে যত টাকা আছে এখান থেকে আমি খরচগুলো মাইনাস করব, মাইনাস করে দেখব আমার হাতে আছে কত 38,700। তো এটা আমি ব্যালেন্স সিডি নাম দিয়ে বসিয়ে দিব, ঠিক আছে, কারণ আমার দুই পাশ সমান করতে হবে। এখন যেই পাশে কম হয় সেই পাশে আমরা বসিয়ে দিব কমটা, ঠিক আছে। এখানে হয়েছে কত 59,500, তো 59,500 থেকে আমি যদি এগুলো মাইনাস করি তাহলে হাতে কত থাকে 38,700। তো এটা বসিয়ে দিলে আমার দুই পাশ সমান হয়ে যায়, ঠিক আছে। তো এটা ব্যালেন্স সিডি নাম দিব ওই মাসের শেষ তারিখ দিয়ে, তো দিলাম। সেমভাবে ব্যাংকেরটা করব, তো ব্যাংকেরটাও যোগ করে দেখব কোন পাশ বড়, এটারও ডেবিট পাশ বড় ছিল 36,500, এটা থেকে আমি ক্রেডিট পাস মাইনাস করলাম, এই যে 8,000, 3,100, এই তিনটা মাইনাস করার ফলে আমার হাতে কত থাকে ব্যাংকে 25,400, এটা এখনো খরচ হয় নাই, তাহলে এটাও বসিয়ে দিলাম ব্যালেন্স সিডি। তো যেই পাশে ব্যালেন্স সিডি হয়, মানে যেই পাশে টাকাগুলো কম পড়ে আমরা তো বসিয়ে দিছি, যে পাশে ব্যালেন্স সিডি হয় উল্টা পাশে বিডি হবে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে। তো এই পাশে আমরা ব্যালেন্স সিডি লিখলাম, তার উল্টা পাশ হচ্ছে এই পাশ, দেখেন এটা কি ছিল জুন মাস, তাহলে জুলাই মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স, এটা বিডি হবে, ঠিক আছে। এটা সিডি না, এডিট করতে ভুলে গেছি, এটা বিডি হবে। তো ব্যালেন্স বিডি নাম দিয়ে সেম টাকাটাই দেখেন 38,700, 25,400, 38,700, 25,400, ঠিক আছে। আর বাটার কিছু করা লাগবে না, জাস্ট যোগ করে বসিয়ে দিবেন, এখানে যোগ করে বসিয়ে দিবেন, এখানে যোগ করে বসিয়ে দিবেন। এই ছিল 3 ঘরা নগদান। তো এখান থেকে 2 ঘর আসতে পারে, কিভাবে 2 ঘর আসলে তো কি করবেন, বাট্টার ঘরগুলো দেয়া লাগবে না,
তখন নগদ আর ব্যাংক থাকবে। আর যদি এক ঘোড়া হয় তাহলে নগদ, শুধু নগদ থাকবে, এই পাশে নগদ এই পাশে নগদ, ব্যাংক আর বাট্টা থাকবে না। এই তো। আচ্ছা, এখন হচ্ছে এগুলোর খ নাম্বার বা গ নাম্বারে কি আসে? তো এগুলোর খ নাম্বার বা গ নাম্বারে আসে নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদ প্রদান জাবেদা। এই প্রাপ্তি পাশ নিয়ে আসে প্রাপ্তি জাবেদা, আর প্রদান পাশ নিয়ে আসে প্রদান জাবেদা, মানে আলাদা আলাদা দুইটা ছক আর কি। ঠিক আছে? তো এই দুইটা ছক আসবে। এখন কথা হচ্ছে নগদানের মধ্যে আসছে যে এন্ট্রিগুলো, সবগুলোই কি প্রাপ্তি প্রদান জাবেদা আসবে কিনা? না, সবগুলোর প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। যেমন যদি আমরা প্রাপ্তি জাবেদা করি, যেমন এই যে প্রথম এন্ট্রি, এটা আসবে না। তারপর কন্ট্রা এন্ট্রিগুলো আসে না। ঠিক আছে? তো প্রদান জাবেদা যদি করি সেম, যদি প্রথম এন্ট্রিতে ব্যালেন্স বিডি থাকে ওইটা আসবে না, আর কন্ট্রা এন্ট্রিগুলো আসবে না। তো আমরা দেখি প্রাপ্তি প্রদান জাবেদাগুলো কিভাবে করে। আচ্ছা, এখানে প্রাপ্তি প্রদান জাবেদার ছক দেয়া আছে। তো ওই নগদান থেকেও করা যায় দেখে দেখে, আবার এখান থেকে ডিরেক্ট করা যাবে। সেম এন্ট্রিগুলো এখানে দেয়া আছে। তো আমি একটু বুঝিয়ে দিই, দেখেন। তো নগদ প্রদান জাবেদা মানেই বুঝতে পারতেছেন নগদ টাকা কমে যাবে, নগদ অথবা ব্যাংক। ঠিক আছে? এখানে ব্যাংক কমলেও আমরা নগদের ঘরে বসাবো, নগদ কমলেও নগদের ঘরেই বসাবো। তেমনি নগদ প্রাপ্তি জাবেদা মানে হচ্ছে নগদ বাড়বে, হ্যাঁ, আসবে। তো এইখানেও ব্যাংক অথবা নগদ যদি বাড়ে তাহলে আমরা নগদের ঘরে বসাবো ডেবিট। তো দেখি প্রথম এন্ট্রি থেকে। প্রথম এন্ট্রি আসবে না, আগেই বললাম। নগদ এত টাকা এবং ব্যাংক জমা এত টাকা, এটা হলো ব্যালেন্স বিডি, নগদানে ছিল, এই এন্ট্রি আসবে না। তারপর ক্রিম আফার নিকট 5 তারিখ, ক্রিম আফার নিকট চেকে পণ্য বিক্রয়। এই যে বিক্রি করলাম, তাহলে কি আমার টাকা বেড়ে যাবে? ঠিক আছে? তাহলে এটা কি প্রাপ্তি পাশে আসবে। তো একটা হচ্ছে বিক্রয় হিসাব নাম দিয়ে, দেখেন নগদ প্রাপ্তি যাবে দেয় 5 তারিখ, আমার যেহেতু টাকা বেড়ে গেছে, এখন ব্যাংক বারুক অথবা নগদ বারুক আমার আসবে। ঠিক আছে? এখানে ব্যাংকের কোনো ঘর নেই, তো নগদের ঘরই হচ্ছে ব্যাংকের ঘর, ভেবে নেবেন। আচ্ছা, অপোজিট নাম দিয়ে বসায় দিলাম বিক্রয়। তো নগদ আমার যেহেতু বেড়ে গেছে, নগদান ডেবিট। ঠিক আছে? নগদান ডেবিট পাশে 5,000 টাকা বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখানে ডেবিট ক্রেডিট দুই পক্ষ লাগবে। ঠিক আছে? এখানে যেহেতু আমার চেকে পেলাম, আমার ব্যাংক তো বেড়ে গেল, ডেবিট। আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয় হিসাবে, যে নাম দিলাম বিক্রয় হিসাব। এখন খুঁজবো ক্রেডিট পাশে বিক্রয় নাম আছে কিনা। এই যে দেখেন ক্রেডিট পাশে 3টা নাম আছে: বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, আর কি অন্যান্য হিসাব ক্রেডিট। যে যদি নাম মিলে যায় নামের ঘরে বসিয়ে দিবেন ক্রেডিট পাশে, আর যদি নাম না মিলে তাহলে অন্যান্য ঘরে বসিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে প্রথম একটা ছিল ব্যাংক হিসাব, সেটা আমরা নগদেই বসাবো। আর একটা ছিল কি বিক্রয় হিসাব, বিক্রয়ের ঘরে বসিয়ে দিলাম। তারপর এন্ট্রি দেখি, ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যাংক থেকে উঠালাম, নগদ টাকা বাড়বে, আর ব্যাংক, এটা কন্ট্রা এন্ট্রি, এটা আসবে না, কন্ট্রা এন্ট্রি আসে না। 12 তারিখ সাদিয়াকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 9,800 টাকা পরিশোধ করা হলো। যেহেতু পরিশোধ করা হলো, আমার নগদ টাকা কমে গেছে, তাহলে এটা নগদ প্রদান জাবেদা আসবে। ঠিক আছে? তো নগদ প্রদান জাবেদা আসে। নগদ প্রদান জাবেদা একটু পরে বোঝাই, না একসাথেই বোঝাই দেই, সমস্যা নেই। আচ্ছা, তো এই যে পাওনাদার নাম দিব, আগে যেভাবে দিলাম নগদানে, পাওনাদার নাম দিব, পাওনাদার হিসাব। তো আমার নগদ টাকা যেহেতু কমে গেছে, এই যে দেখেন এখানে নগদান হচ্ছে ক্রেডিট, তো নগদের ঘরে বসিয়ে দিলাম। বাট্টা কত ছিল? 10,000 টাকা সে পাবে, তাকে আমি দিলাম কত? 9,800। তো বাট্টা ছিল কত? 200। নগদের সাথে বাট্টা হবে সবসময় 200। তো টোটাল সে কত টাকা পেত? পাওনাদার কত টাকা পেত? 10,000 টাকা পেত। এই যে পাওনাদারের ঘরে 10,000 টাকা বসিয়ে দিলাম। আচ্ছা, নগদ প্রদান আর প্রাপ্তি জাবেদার একটু পার্থক্য দেখেন। যখন নগদ টাকা প্রাপ্তি আমি পাবো, তখন নগদান কি ডেবিট, নগদের সাথে বাট্টাও ডেবিট, আর বাকি সব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। এটা কিভাবে মনে রাখবেন আর কি। নগদ যেহেতু কমে যাবে, প্রদান জাবেদা কি নগদ কমে যায়, তাহলে নগদান ক্রেডিট, নগদের সাথে বাট্টাও ক্রেডিট। এখানে যেমন নগদের সাথে বাট্টা ডেবিট, এখানে নগদের সাথে বাট্টা কি ক্রেডিট। এখানে কি ছিল? বিক্রয়, দেনাদার, অন্যান্য, এগুলোর অপোজিট হবে এখানে। এখানে হবে ক্রয়, পাওনাদার, অন্যান্য। এখানে এগুলো ছিল ক্রেডিট, এগুলো হবে কি ডেবিট। দুই একবার প্র্যাকটিস করবেন তাহলেই পারবেন, এগুলো মনে থাকবে আর কি। আচ্ছা, তারপর এন্ট্রিতে যাই। 15 নম্বর, মালিক কর্তৃক নগদ উত্তোলন। মালিক ব্যবসা থেকে টাকা উঠায় নিয়ে গেছে, তাহলে ব্যবসার টাকা কমে গেছে, তাহলে আমাদের কোন জাবেদা আসবে? প্রদান জাবেদা আসবে। তাহলে দুইটা পক্ষকেই উত্তোলন হিসাব আর নগদান হিসাব। তাহলে আমরা অপোজিট নাম দিলাম উত্তোলন, নগদের ঘরে বসিয়ে দিলাম। এই যে নগদের ঘরে 3,000 টাকা বসিয়ে দিলাম, নগদান ক্রেডিট, নগদান কমে গেছে। এখন কথা হচ্ছে উত্তোলন নামে কোনো ঘর আছে কিনা, ডেবিট আমরা দেখব। এই পাশে 3টা নাম আছে, ক্রয়, পাওনাদার, অন্যান্য। এখানে কোনো উত্তোলন নামে নাই, এর জন্য আমরা অন্যান্য ঘরে বসিয়ে দিব, নাম না মিললে অন্যান্য ঘরে বসিয়ে দিব। আচ্ছা, 15 তারিখ গেল। 17 তারিখ, পরিমণির নিকট 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি পেয়ে গেলাম, তাহলে এটা প্রাপ্তি জাবেদা আসবে। নাম হবে কি দেনাদার। 17 নম্বর, দেনাদার দিলাম। যত টাকা পেলাম তত টাকা নগদের ঘরে বসাবো। 6,500 পেলাম, 6,500 টাকা বসালাম। যত টাকা পাইনি সেটা বাট্টার ঘরে। আর দুইটা মিলে দেনাদারের ঘর। দেনাদার মানে কি? এই যে পরিমণি, ঠিক আছে, তার কাছে পাবো।
তাহলে দুইটা মিলে কত 7,000, এই 7,000 টাকা দেনাদার ক্রেডিট বসিয়ে দিলাম। আবিরের কাছ থেকে পণ্য ক্রয়, এটা বাকিতে, কিভাবে বুঝলাম, নাম থাকলে বাকি হয়, এটা বাদ। তারপরটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলাম, তার মানে কি কন্ট্রা এন্ট্রি, ব্যাংক আর নগদান, এটাও আসবে না। 25 তারিখ চেকে বেতন প্রদান, এই যে চেকে বেতন প্রদান করলাম, আমার কি ব্যাংক কমে গেছে, আমি বলছি কি নগদ আর ব্যাংক কমলে আমার নগদ প্রাপ্তির প্রদান এইগুলোতে আসবে, কমুক অথবা বাড়ুক। তো চেকে প্রদান করার ফলে আমার ব্যাংক কমে গেছে, তাহলে কমাবো, প্রদান যাবে আসি, নাম কি, বেতন হিসাব। তো ব্যাংক মানেই আমরা নগদের ঘরে বসাবো, এই যে 3,000 টাকা নগদের ঘরে বসানো আছে। আরেকটা পক্ষ কি, আরেকটা ব্যাংক তো একটা পক্ষ হলো, আরেকটা পক্ষ হচ্ছে আপনার বেতন। তো বেতন যেহেতু নাম নেই, এই জন্য অন্যান্য ঘরে বসিয়ে দিব। তারপর হচ্ছে কি ভাড়া প্রদান, নগদে ভাড়া প্রদান 2,000, এটাও সেম, ভাড়া নাম দিয়ে নগদের ঘরে কমায় দিলাম টাকা, যেহেতু আমি প্রদান করলাম আমার কমে গেছে, এই জন্য নগদ প্রদান যাবে দেয়, নগদের ঘরে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাড়ার তো নাম নেই, এর জন্য অন্যান্য ঘরে বসিয়ে দিলাম। ব্যাংক সুদ মঞ্জুর মানে হচ্ছে আমার টাকা বেড়ে যাবে, ব্যাংকের টাকা বেড়ে যাবে, এখন ব্যাংক আর নগদান এখানে একই, তো ব্যাংক যেহেতু বেড়ে যাবে, ব্যাংকের ঘর অনুযায়ী আমরা নগদানের ঘরে বসিয়ে দিব। ঠিক আছে, বসালাম। এখন ব্যাংক সুদ হিসাব নামে, ব্যাংক সুদ হিসাব নামে কোনো ঘর আছে কিনা, কোনো ঘর নাই, তাহলে অন্যান্য ঘরে বসিয়ে দিব। তারপর হচ্ছে ব্যাংক চার্জ 100 টাকা, ব্যাংক চার্জ মানে কি, ব্যাংক আমাদের টাকা কেটে নিবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাংক কমে যাবে, তাহলে প্রদান যাবে আসবে। তো ব্যাংকের ঘর মানে হচ্ছে কি নগদানের ঘর, এই যে কমায় দিলাম 100 টাকা। আরেকটা পক্ষ কি ব্যাংক চার্জ, এখন ডেবিট পাশে কোনো ব্যাংক চার্জ নামে ঘর নাই, এর জন্য অন্যান্য ঘরে বসিয়ে দিব। তারপর হচ্ছে সবগুলো যোগ করে নামাই দিব। এই তো, এই ছিল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। এই ভিডিওটা বারবার দেখবেন, দু একবার দেখবেন, তাহলে আপনাদের নগদান সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। আর হচ্ছে বই থেকে দেখে প্র্যাকটিস করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।